হ্যাঁ, যেটা বলছিলাম যে আমাদের হচ্ছে এনটিপিসিতে জিকে পোরশন মানে জিকে বলতে সায়েন্স কম থাকে। আর এখানে জিকে বলতে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং স্ট্যাটিক জিকে একটু বেশি থাকে। আর ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে হিস্ট্রির মধ্যে আমাদের ৫০ নাম্বার টোটাল হিস্ট্রির মধ্যে থাকে। এই ৫০ নাম্বারের মধ্যে ২৫ নাম্বার থাকে মডার্ন হিস্ট্রি এবং হচ্ছে ২৫ নাম্বার থাকে মিডিয়াভেল হিস্ট্রি, মিডিয়াভেল এবং অ্যানসিয়েন্ট মিলিয়ে ২৫ নাম্বার টোটাল। ঠিক আছে? তো যেহেতু মডার্ন থেকে বেশি প্রশ্ন আসে, ২৫ টা প্রশ্ন আসবে, ২৫ টার বেশি প্রশ্ন আসবে। সেই কারণে মডার্ন হিস্ট্রিটা আমরা বেশি জোর দেব। ঠিক আছে? আচ্ছা। দেখো মডার্ন হিস্ট্রি যেহেতু শুরু করছি, ১ম থেকেই শুরু করব। ১ম থেকে যেহেতু আমি শুরু করছি একদম ১ম থেকেই করি। ঠিক আছে? হয়তো হয়ে গেছে, হয়ে গেলেও কিন্তু আমাদের আমি সেটাই করব, একদম ১ম থেকেই শুরু করব। ওকে? দেখো আমি ১ম এ যে পার্টটা আমি নিয়েছি এটাই ১ম রয়েছে মডার্ন হিস্ট্রি। দেখো এটা আমরা আগের দিন আ মক টেস্ট দিয়েছিলাম কিন্তু আমি পড়াইনি। আ ঠিক আছে? সেক্ষেত্রে অনেকের অসুবিধা হতে পারে। তো সেইখানে আমি এই পার্টটা আমি ০.৫ ঘন্টার মতো পড়াবো। পড়িয়ে দেওয়ার পর এখান থেকে মিনিমাম ৩০ থেকে ৪০ ৫০ টা মানে যত প্রশ্ন হয় এখান থেকে, যত ধরনের প্রশ্ন হয়, যত টাইপের প্রশ্ন হয় আমরা এখান থেকেই করব। বুঝতে পেরেছো কি বললাম? আশা করি বোঝা গেল। ওকে? বুঝতে পেরেছো এভরিওয়ান? এভরিওয়ান ওকে? বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। দেখো একদম ১ম থেকেই শুরু করব মডার্ন হিস্ট্রি। ঠিক আছে? মডার্ন হিস্ট্রি একদম ১ম থেকেই শুরু করছি। এবং এখান থেকে ৪০-৫০ টা যা এমসিকিউ হবে সবই কমপ্লিট করব। কন্টিনিউয়াস আমি পড়াই একটু। দেখো অ্যারাইভাল অফ ইউরোপিয়ান কোম্পানিজ ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষে বলো? না এখন লিখতে হবে না। না, না লিখতে হবে না। পিডিএফটা দিয়ে দেব। পিডিএফ দিয়ে দেব, লিখতে হবে না। জাস্ট শুনো। অ্যারাইভাল অফ ইউরোপিয়ান কোম্পানিজ ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষে যে বিভিন্ন ধরনের অনেক ইউরোপিয়ান যে কোম্পানি তারা এসেছিল ভারতবর্ষে এবং তারা কিভাবে ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করলো এবং কখন তারা এসছে এগুলো সম্পর্কে একটু জানতে হবে। দেখো ইন্ট্রোডাকশন কি বলছে, দি অ্যারাইভাল অফ ইউরোপিয়ান কোম্পানিজ মেক্স এ সিগনিফিকেন্ট টার্নিং পয়েন্ট ইন ইন্ডিয়ান হিস্ট্রি। ভারতবর্ষের ইতিহাসে ইউরোপিয়ান ইউরোপিয়ান যে সমস্ত কোম্পানি রয়েছে তাদের আগমন এটা খুবই ভারতবর্ষের ইতিহাসে একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ওকে? দ্য ইউরোপিয়ান ইন্টারেস্ট ইন ইন্ডিয়া স্টিমড ফ্রম দি লুক্রেটিভ ট্রেড অপরচুনিটিস অর্থাৎ ইউরোপিয়ান যে সমস্ত কোম্পানি ভারতবর্ষে এসেছিল তাদের মেন উদ্দেশ্য ছিল ব্যবসা বাণিজ্য করা, স্পেশালি বিভিন্ন ধরনের স্পাইস, টেক্সটাইল অ্যান্ড আদার ভ্যালুয়েবল গুডস এই সমস্ত দ্রব্যের ওপর তারা ব্যবসা বাণিজ্য করতো এবং ভারতবর্ষে সেই কারণে তারা ইন্টারেস্ট দেখিয়েছিল ভারতবর্ষের প্রতি। কারণ ভারতবর্ষে সেই সময় এই সমস্ত দ্রব্যের ব্যাপক উৎপাদন হতো, যে কারণে ইউরোপীয় ইউরোপীয় যে কোম্পানিগুলো তারা এই ভারতবর্ষের সঙ্গে ইম ব্যবসা বাণিজ্য করার ইন্টারেস্ট দেখিয়েছিল। The major European powers such as the Portuguese, Dutch, British, French established trading port in India which eventually lead to the political control. দেখো মেজর যে সমস্ত ইউরোপিয়ান কোম্পানিগুলো ভারতবর্ষে এসেছিল এবং তারা পাওয়ারও উম তারা হচ্ছে কি পর্তুগিজ, ডাচ এবং ব্রিটিশ, ফ্রেঞ্চ এরা হচ্ছে কি হয়েছিল ভারতবর্ষে এসেছিল এবং প্রতিষ্ঠা করেছিল পোর্ট মানে বন্দর প্রতিষ্ঠা করেছিল। যেহেতু জলপথে এসেছিল, জলপথে ভারতবর্ষের যে বিভিন্ন জায়গায় তারা বন্দর স্থাপন করে সেখান থেকে মালপত্র তাদের দেশে নিয়ে যেত এবং সেখানে সম্পদ বাড়াতো আরকি। হুইচ আচ্ছা এবং আস্তে, আস্তে তারা পলিটিক্যাল কন্ট্রোলও নিয়ে আসে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল সেটাও বলা হয়েছে। এবারে আসছি দেখো ১ম যে পর্তুগিজ ইন ইন্ডিয়া অর্থাৎ ১ম যে ইউরোপিয়ান কোম্পানি ভারতবর্ষে আসে তারা হচ্ছে পর্তুগিজ।
দেখো ইয়ার ইয়ার অ্যারাইভাল মানে কখন আসে? ভাস্কো দা গামা অ্যারাইভ অ্যাট কালিকট ১৪৯৮। ১৪৯৮ সালে ভাস্কো দা গামা ভারতবর্ষে কালিকট বন্দরে এসে উপস্থিত হয় কত সালে? ১৪৯৮ সালে। আর্লিয়েস্ট সেটেলমেন্ট, ওকে? অর্থাৎ পর্তুগিজরা ১ম ভারতে আসে। অর্থাৎ ভারতবর্ষে ১ম ইউম যে ইউরোপীয় কোম্পানি তারা পর্তুগিজ ১৪৯৮ সালে আসে। পর্তুগিজ এস্টাবলিশ দেয়ার ট্রেডিং পোর্ট কালিকট। কালিকটে তারা ট্রেডিং পোর্ট এস্টাবলিশ করে। ফলোইং বাই গোয়া। ঠিক আছে? গোয়া ১৫১০ হুইচ বিকাম দেয়ার ক্যাপিটাল। অর্থাৎ গোয়া তাদের অর্থাৎ ১ম এ যে জায়গায় তারা ক্যাপিটাল স্থাপন করেছিল সেটা হচ্ছে কোথায়? কালিকটে। হুম? ওই কালিকটের কোচিন আরকি। কোচিনে ওই কোচিনে কালিকট মানে কেরালার কালিকট বা কোচিন একই। কোচিন লিখে নিতে পারো। কোচিন। কোচিন বা কালিকট যেকোনো একটা। ঠিক আছে? পর্তুগিজরা ১ম তাদের ট্রেডিং মানে এস্টাবলিশ করে ফার্স্ট ট্রেডিং পোর্ট আরকি। পোস্ট ইন কালিকট। কালিকটে কোথায়? এই কোচিনে। তাদের ১ম ইয়ে ছিল আরকি। কি বেশ বলে ওটাকে? ক্যাপিটাল। এবং তার পরবর্তী তারা কোথায় স্থানান্তর করে? গোয়াতে। কত সালে? ১৫১০ সালে। হুইচ বিকাম দেয়ার ক্যাপিটাল। যেটা তাদের পরবর্তীকালে তারা ক্যাপিটাল করে। তাহলে ১ম ক্যাপিটাল হবে কোচিন বা কালিকট এবং ২য় ক্যাপিটাল হবে গোয়া। এরপরে দেখো কি কন্ট্রিবিউশন? প্রধান যে কন্ট্রিবিউশন কি? প্রথমত দেখো মনোপলি ওভার স্পাইস ট্রেড, অর্থাৎ যে মসলার যে সমস্ত দ্রব্য রয়েছে সেই সমস্ত দ্রব্যের উপর ট্রেড মনোপলি মানে একচেটিয়া বাণিজ্য করা হচ্ছে, এটাই তাদের উদ্দেশ্য। ইন্ট্রোডিউসিং দ্য ইউরোপিয়ান নাভাল ওয়েলফেয়ার টু ইন্ডিয়ান ওয়াটার, অর্থাৎ এবং প্রতিষ্ঠা করা জলপথে বাণিজ্য করা। ইন্ট্রোডিউসিং ইউরোপিয়ান নাভাল মানে ইউরোপিয়ান নাভাল ওয়েলফেয়ার টু ইন্ডিয়ান ওয়াটার মানে ভারতীয় যে জলপথ রয়েছে সেই জলপথে সঙ্গে ইউরোপিয়ান যে নাভাল সেটা সংযোগ করা বা প্রতিষ্ঠা করা। ডিক্লাইন বাই 17th century, the Portuguese influence wanted due to the competition from the Dutch and British. সপ্তদশ শতকে আর কি পর্তুগিজদের সঙ্গে কম্পিটিশন করতে হয় কাদের? এই বা পর্তুগিজদের কম্পিটিশন করতে হয় কাদের সঙ্গে? ডাচ এবং ব্রিটিশদের সঙ্গে। এইটাই তাদের অবনমনের প্রধান কারণ। ঠিক আছে? আচ্ছা, এরপরে এই পর্তুগিজ সম্পর্কে মোটামুটি এই কটা জানলে হয়ে যাবে। এই কটা পয়েন্ট আমাদের একটু জানলে হয়ে যাবে। ওকে? এরপরের পয়েন্ট যেটা আছে অর্থাৎ যে ইউরোপিয়ান ভারতে আসে তারা হচ্ছে ডাচ। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কত সালে আসে? ১৬০২ সালে। দেখো ডাচ অ্যারাইভড অ্যাট ইন ইন্ডিয়া ১৬০২ সালে ডাচরা ভারতে আসে। ওকে? কি সেটেলমেন্ট তাদের কোথায় সেটেলমেন্ট ছিল? পুলিকট ছিল ১৬১০। পুলিকটে তাদের সেটেলমেন্ট ছিল ১ম। এছাড়াও ছিল নাগাপাত্তানাম, কোচিন এই সমস্ত জায়গাতে তারা তাদের সেটেলমেন্ট স্থাপন করেছিল। কোথায়, কোথায়? কোথায়, কোথায়? তাহলে ডাচরা কখন আসে? ১৬০২ সালে ভারতবর্ষে আসেন এবং তারা সেটেলমেন্ট স্থাপন করেছিল কোথায়? পুলিকটে, নাগাপাত্তানাম এবং কোচিনে। এই সমস্ত জায়গাতে তারা ১ম আ আ সেটেলমেন্ট স্থাপন করেছিল। ওকে? তাহলে ডাচরা কত সালে আসে? ১৬০২ সালে এবং তাদের প্রধান হচ্ছে মানে যে ট্রেড সেন্টার সেটা ছিল কি? পুলিকট। ওকে? চলো। এরপরে দেখো ট্রেড, ট্রেড ফোকাস। তারা প্রধানত কোন বিষয়ের উপর বাণিজ্য করত? স্পেশাল মানে স্পাইস। দেখো পশ্চিম ভারত, পশ্চিম ভারতে মানে সেই সময় এখনো স্পাইস এর জন্য বিখ্যাত। স্পাইস, টেক্সটাইল অ্যান্ড ইন্ডিগো, ঠিক আছে? নীল এবং হচ্ছে কার্পাস এবং মসলার যে সমস্ত দ্রব্য এই দ্রব্যের উপরে একচেটিয়া ব্যবসা-বাণিজ্য করত তারা, ডাচরা। ডিক্লাইন অর্থাৎ অবনমনের কারণ কি? ডাচদের অবনমনের প্রধান কারণটা কি? আনএবল টু কম্পিট উইথ দি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পরে তাদের সঙ্গে কম্পিটিশন করতে তারা অক্ষম হয়। সেই কারণে তারা তাদের সমস্ত সেটেলমেন্ট লস্ট করে, হারিয়ে ফেলে। ঠিক আছে? ওকে?
এটাই হচ্ছে প্রধান কারণ। অন্যান্য ইউরোপিয়ান যে সমস্ত কোম্পানি, অনেক ইউরোপিয়ান কোম্পানি এসেছে, তাহলে তারা পরস্পরের সঙ্গে প্রতিযোগিতায় ইংরেজদের সঙ্গে তারা কেউ পারেনি। ফলে কি হয়? তারা তাদের ধ্বংস হতে হয়েছে বা তাদের অবনমন হতে হয়েছে। তারা অতটা ইনফ্লুয়েন্স করতে পারেনি ভারতবর্ষের ট্রেড ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে। এরপরে যে ইস্ট ইন্ডিয়া যারা আছে তারা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অর্থাৎ ১ম এ আসে কে? পর্তুগিজ, তারপরে আসে ডাচ, তারপরে আসে কে? আ আ ইংরেজরা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কত সালে আসে? কত সা হ্যাঁ? ডাচ। ডাচ। হ্যাঁ, ১৬০২। এরপরে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে হ্যাঁ, এখানে কি লেখা আছে? ১৬০০ হ্যাঁ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে ১৬০০, এখানে ১৬০৮ আছে। আচ্ছা, এই পার্টটা একটু আমি একটু দাঁড়াও ১ মিনিট। হ্যাঁ, arrive British the British arrive in Surat ১৬০৮। আচ্ছা, এটা ঠিক আছে। ১৬০৮ মানে ব্রিটিশরা ১ম ১৬০৮ এ আসে। দেখো establishment the Queen, আচ্ছা, এলিজাবেথ। আচ্ছা, এই জায়গাটা এটা দিয়েছে, এর মানে হচ্ছে ১৬০৮ সালে ওই আ ইয়ের সঙ্গে জাহাঙ্গীরের সঙ্গে তোমার হকিংস যে করতে আসে না? ওই যেটাকে বলা হয়, হ্যাঁ, যেটাকে বলা হয় এমবেসি। ১৬১২ হবে। ১৬০৮ এ তারা মানে জাহাঙ্গীরের সঙ্গে কথা বলতে আসে। ঠিক আছে? মানে আমাদের যে অ্যাম্বাসাডর গুলো থাকে না? তারা অ্যাম্বাসাডর ১ম এ কথা বলে। কিন্তু বাণিজ্য শুরু করে। ঠিক আছে? বাণিজ্য শুরু করে তারা কিন্তু ১২০০ ১৬১২ তে। ১৬০৮ দিয়ে আছে? আমার কিন্তু ওখান থেকে ১৬১২ ই ছিল। একটু করো, হ্যাঁ, এরকম অনেক প্রশ্ন পাবো। আমি এইটা এইগুলো তো আগে হয়েছে। তবুও যারা মানে সবাইয়ের জন্য হবে, একদম রিপিট হবে। আমি আবার বলছি যারা লাস্টে আসছে। হ্যাঁ, আমি যে টার্গেটটা নিয়েছি আমি তোমাদের বলে রাখি। আ দেখো এনটিপিসি আছে সামনে, যারা এনটিপিসি দেবে, আর ডাব্লিউবিসিএস আছে। দেখো এনটিপিসি এবং ডাব্লিউবিসিএস এর সায়েন্স পার্টটা খুবই কম আছে। ঠিক আছে? ডাব্লিউবিসিএস আছে ৩০ নাম্বার আছে এবং না, এনটিপিসি না। এনটিপিসি গ্রুপ ডি তে সায়েন্স আছে বেশি। এনটিপিসি তে জিকে আছে। জিকে পার্ট। ওকে? জিকে পার্টের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং স্ট্যাটিক জিকে আছে। ওকে? এনটিপিসি তে সায়েন্স নেই। জিকে আছে। এনটিপিসি। আচ্ছা, গ্রুপ ডি হয়নি, আছে। যেটা আমি বলছি দেখো, আ তোমরা বুঝতে পেরেছি কেন বলছো গ্রুপ ডি তে সায়েন্স থাকে, এনটিপিসি তে সায়েন্স থাকে না। ২-১ টা থাকে। ঠিক আছে? ২-১ টা থাকে। আচ্ছা, সায়েন্স করাবো। হ্যাঁ, জানি তো। তুমি আমি জানি তুমি সায়েন্স ওই কারণে বলছিলে। গ্রুপ ডি তে সায়েন্স আছে। মানে সায়েন্স সবথেকে বেশি থাকে। গ্রুপ ডি তো হয়নি। এনটিপিসি। এনটিপিসি তে মানে সবথেকে বেশি হচ্ছে ৭৫, ৭০ টার মতো কি আছে? জিকে আছে। ঠিক আছে? জিকে মানে হচ্ছে ওই হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি আর স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলে ৭০ টা। বাকি ৩০ নাম্বার হচ্ছে ম্যাথ। আচ্ছা, ডাব্লিউবিসিএস এ সায়েন্স আছে ৩০ নাম্বার। আর হচ্ছে যেহেতু এখন হিস্ট্রি করাচ্ছি, হিস্ট্রির উপরে বলি। হিস্ট্রি ৫০ নাম্বার আছে টোটাল হিস্ট্রির। হিস্ট্রির মধ্যে হচ্ছে অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডিয়েভাল মিলিয়ে 25 মার্কস। আর মডার্ন হিস্ট্রিতে 25 মার্কস। তো যেহেতু মডার্ন হিস্ট্রিতে বেশি মার্কস আছে সেইখানে আমি ১ম এ শুরু করেছি মডার্ন হিস্ট্রি। আর মডার্ন হিস্ট্রি শুরু হচ্ছে এই পার্ট থেকে শুরু, যেহেতু সেইখানে আমি এই পার্টটা পড়াচ্ছি। ঠিক আছে? এবং এই পার্টটা পড়িয়ে দেওয়ার পরে এখান থেকে প্রচুর প্রশ্ন করব, আমরা সলভ করব। ঠিক আছে? যত ধরনের প্রশ্ন এনটিপিসি থেকে শুরু করে ডাব্লিউবিসি সব যত প্রশ্ন আসে আমরা এখনই ক্লাসেই সব আলোচনা হবে পড়িয়ে দেওয়ার পরে। ভালো করে কনসেনট্রেশন দিয়ে পড়াটা শোনো। আচ্ছা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে অ্যারাইভ করে কত? ১৬০০ সালে। ঠিক আছে? এটা পরে আসছি। দেখো এস্টাবলিশমেন্ট দ্য গ্র্যান্ড
এই চার্টার বাই কুইন এলিজাবেথ ফার্স্ট, অর্থাৎ প্রথম এলিজাবেথ দ্বারা ফার্স্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশড হয় 1600 সালে। এরকম একটা প্রশ্ন আছে, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয় তখন আমাদের ইয়ে কে ছিল, মানে ভারতের কোন মোগল সম্রাট ছিল? তখন উত্তর হবে, বলো কি হবে? আকবর। আকবর ছিল। ঠিক আছে। এরপরে তো ইয়ার অ্যারাইভড, ঠিক আছে। এই জায়গাটা একটু দেখো, আহ, সুরাটে প্রথমে দেখো, সুরাটে 1608 সালে এরা প্রথমে আসে ওই এর সঙ্গে, জাহাঙ্গীরের সঙ্গে কথা বলতে। হকিংস আসে কথা বলতে এবং সেখানে ব্যবসা বাণিজ্য করার জন্য, এবং সেখানে একটা বন্দর তৈরি, মানে ট্রেড, যেটাকে বলা হয় বাণিজ্য স্থান আর কি। ঠিক আছে, অর্থাৎ তাদের বাণিজ্য বা ট্রেড করার একটা স্থান বা সুরাটেই তৈরি করে। অর্থাৎ এরকম প্রশ্ন আসে যে ইংরেজরা প্রথম কোথায় তারা সেটেলমেন্ট স্থাপন করে, ইংরেজরা প্রথম কোথায় সেটেলমেন্ট স্থাপন করে? উত্তর হবে তখন কি, সুরাট। ঠিক আছে। এবং এরপরে কি পয়েন্ট আছে দেখে নিই, তারপরে বলছি। দেখো, সেটেলমেন্ট সুরাটে 1613 সালে ফার্স্ট ফ্যাক্টরি স্থাপন করেন। 1613 সালে ফার্স্ট ফ্যাক্টরি স্থাপন করে কোথায়? সুরাটে। মাদ্রাজে 1640 সালে, বোম্বেতে, এত এইগুলো করতে হবে না, কোথায় কোথায় করে মাদ্রাজ সাল করতে হবে না, এটা মাদ্রাজ, বোম্বে আর হচ্ছে কলকাতায় 1690 এ তারা সেটেলমেন্ট স্থাপন করে। মেজর মাইলস্টোন, এগুলো কি দিয়েছে? 1757 ব্যাটেল অফ পলাশি, পলিটিক্যাল পাওয়ার গেইন। আচ্ছা, এগুলো তো আগে পুরানো জিনিস। দেখো, 1757 সালে পলাশির যুদ্ধের পরে তারা পলিটিক্যাল পাওয়ার গেইন করে, মানে বাংলাতে। পলাশির যুদ্ধে আমাদের সিরাজদৌল্লা হেরে যাওয়ার পরে তারা বাংলা অধিকার করে নেয়, মানে দখল করে নেয়। পলাশির যুদ্ধ প্রাথমিক স্টেপ, তারপর বক্সারের যুদ্ধে তারা পুরো বাংলা। দেখো, তারপরে আছে বক্সারের যুদ্ধ। 1764 সালে বক্সারের যুদ্ধ হয়। কন্ট্রোল এক্সটেন্ডেড দি ব্রিটিশ বেঙ্গল, বিহার এবং ওড়িশা। তাহলে পলাশির যুদ্ধে বেঙ্গলকে তারা ক্যাপচার করে। অ্যান্ড হচ্ছে 1764 সালে বক্সারের যুদ্ধে তারা কন্ট্রোলে কি কে পায়? বেঙ্গল, বিহার এবং উড়িষ্যা, এই তিনটে জায়গা সম্মিলিত নবাবদের সঙ্গে যুদ্ধ করে তারা হেরে যায়। ফলে এই তিনটে অঞ্চল দিল্লি সমেত আছে। ঠিক আছে, দিল্লি সমেত তারা, অর্থাৎ পুরো ভারতবর্ষের একটা বিস্তীর্ণ অঞ্চল তারা ক্ষমতায় আসে, পলিটিক্যাল পাওয়ার গেইন করে। ওকে। আচ্ছা, এরপরে শেষ করে দিয়েছে, যাই হোক। এরপরে এখান থেকে কিছু কথা বলতে হবে, এখানে অনেক ইনফরমেশন আছে। দেখো, প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আসে, মানে স্থলপথে প্রথম ভারতবর্ষে আছেন জন মিলডেন হন। জন, একটু লিখে নাও এগুলো। জন মিল ডেন হল, এই লোকটা, ইনি হচ্ছে ফার্স্ট ব্রিটিশ যিনি কিনা মানে ল্যান্ডে, মানে স্থলপথের মাধ্যমে ভারতবর্ষে আসে, ল্যান্ড রুটের মাধ্যমে। কত সালে? 1599 সালে। হ্যাঁ, 99 সালে ইনি ভারতে আসে স্থলপথে। ঠিক আছে। এরপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে 1600 সালে। ঠিক আছে, 1600 সালে, এটা তো পড়িয়ে দিয়েছি। ওকে। এই ইংরেজরা প্রথম, ইংরেজ অর্থাৎ হচ্ছে হকিংস, ক্যাপ্টেন হকিংস, ঠিক আছে, অর্থাৎ ক্যাপ্টেন উইলিয়াম হকিংস প্রথম জাহাঙ্গীরের দরবারে আসে কত সালে? ওই 1608 এবং 9 এই সালের মধ্যে। কে আসে? হকিং, লিখে নাও, উইলিয়াম হকিন্স। 1608 সালে কে আসে? এই ভারতবর্ষে বাণিজ্য নির্মাণ, মানে বাণিজ্য করার জন্য আর কি পারমিশন নেওয়ার জন্য জাহাঙ্গীরের সঙ্গে দেখা করে। যা এখন যেমন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক আছে, কি হয়, বিভিন্ন দেশে যায়, বিভিন্ন দেশে যায় কেন? বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন, সম্পর্ক মানে কি, আত্মীয়তা করার জন্য যাবে না তো, যে ভাই তোমাদের ওখানে কিছু মাঝে মাঝে অনুষ্ঠান হবে, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, এরকম না। মানে ভারতবর্ষের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা করা হয়, মানে পারমিশন নেওয়া হয়, যেটাকে বলা হয় MOU,
মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? তো এই আন্ডারস্ট্যান্ডিং মানে ২ দেশের মধ্যে চুক্তি করা হয় বিভিন্ন ধরনের। মানে কিরকম সেটা প্রতিরক্ষা হতে পারে, সেটা শিক্ষা হতে পারে, সেটা ব্যবসা-বাণিজ্য হতে পারে, সেটা হচ্ছে অন্যান্য কালচারাল দিক হতে পারে। যে ভাই তোমাদের কালচারাল খুব ভালো। ইয়ে বা এডুকেশন তোমাদের এডুকেশনটা আমাদের দেশে এপ্লাই করব। আমাদের কি হবে? আমাদেরকে শেখাতে হবে। ব্যবসা-বাণিজ্য ট্রেড করব। তোমার সঙ্গে আমরা ট্রেড করব। ঠিক আছে? ব্যবসা-বাণিজ্য করব। এই কারণে কি হয়? বিভিন্ন দেশে যায় সেই দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। ঠিক সেরকম উইলিয়াম হকিংস এসেছিল ভারতবর্ষে। কার সঙ্গে? ট্রে সম এ করার জন্য জাহাঙ্গীরের সঙ্গে দেখা করার জন্য এবং জাহাঙ্গীরের কাছে অনেক অনুনয় বিনয় করে বলছে, "ভাই আমি তোমাদের এখানে ব্যবসা-বাণিজ্য করব। আমাকে একটা সুযোগ করে দাও। ল্যান্ড দাও।" ঠিক আছে? অনেক চেষ্টা করেছে। অনেক মানে করেছে তবুও হয়নি। তো যাই হোক অনেক চেষ্টার পরে কিন্তু ভারতবর্ষে তারা ব্যবসা-বাণিজ্য করার সুযোগ পায়। তাহলে ১ম এসেছিল উইলিয়াম হকিংস কত সালে? ১৬০৮ সালে। ঠিক আছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির দূত হয়ে। ওকে? এরপরে ১৬১৫ সালে টমাস রো ১৬১৫ সালে টমাস রো আসে কোথায়? ভারতবর্ষে আসে। কার দূত হিসাবে? ১ম জেমসের অর্থাৎ মানে ইংল্যান্ডের যিনি রাজা আরকি ১ম জেমস। ১ম জেমসের অ্যাম্বাসাডর হিসাবে, ঠিক আছে? আমাদের বিভিন্ন জায়গায় অ্যাম্বাসাডর নিযুক্ত আছে। ঠিক আছে? যেমন বাংলাদেশে এখন প্রবলেম হচ্ছে। বাংলাদেশে আমাদের অ্যাম্বাসাডর রয়েছে বা বাংলাদেশের অ্যাম্বাসাডর আমাদের ভারতবর্ষে আছে। বিভিন্ন দেশের সঙ্গে মানে দূতাবাস রয়েছে। দূতাবাস মানে হচ্ছে ওই উম দূতাবাস মানে বাংলায় দূতাবাস বলা হয়। ঠিক আছে? বা ইংলিশে বলে অ্যাম্বাসাডর। ঠিক আছে? তো অ্যাম্বাসাডর এসেছিল ১ম জেমসের অ্যাম্বাসাডর হিসেবে কে ছিলেন? থমাস রো। ঠিক আছে? এবং কি কারণে এসেছিল? ওই পারমিশন নেওয়ার জন্য, ট্রেড করার জন্য পারমিশন নিয়েছিল এবং পরবর্তীকালে তারা মানে সফল হয় আরকি। ভারতবর্ষে ব্যবসা-বাণিজ্য করার পারমিশন পায়। ওকে? আচ্ছা হ্যাঁ, ইনিও জাহাঙ্গীরের কাছে এসেছিল। ঠিক আছে? হ্যাঁ? আকবর? আকবর। হ্যাঁ, আকবরটা হচ্ছে এই সময় হচ্ছে কি বলতো ১৬০০ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এই সময়ে এই টাইম মিউট করে দাও। মিউট করো তো। এই সময়ে ছিল আরকি যিনি পদে ছিল আরকি ভারতের মুঘল সম্রাট ছিল আকবর ১৬০০ সাল। ১৬০০ পর্যন্ত। ১৬০০ কত গেল? ১৬০০ আকবরের টাইম পিরিয়ড কত ছিল বলতো? ১৬০০ কত পর্যন্ত? ১৬০০ ৬ না ৬ না ৭ হবে। ১৬০৬ মনে হয়। আকবরের টাইম পিরিয়ড কত ছিল গো? মনে আছে? ১৬০০ ১৬০৫ বা বলো। ১৬০৫ বা ৫ না ৫ হবে। হ্যাঁ, ১৬০৫। হ্যাঁ, ১৬০৫। আচ্ছা ১৬০৫ এবার দেখো, এই সময় কি হয় আকবর কেন উত্তর হলো? কারণ এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল। এই কারণে আকবরটা উত্তর হলো। আমি বলেছিলাম যে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়, তখন ভারতের শাসক কে ছিল? মুঘল সম্রাট কে ছিল? বুঝতে পেরেছো? তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে যতটুকু উম উম আছে এখানে ওইগুলো করতে হবে। এর সঙ্গে যেগুলো আছে সেইগুলো যেগুলো দিলাম এগুলো একটু করে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আসে ওকে ১৬৬৪ সালে একদম লাস্টে। ওকে? একদম লাস্টে আসেন ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং কিং লুইস উম এটা কত ১০, ১৪, ১৪ তম লুইস আরকি। ঠিক আছে? ভারতবর্ষে আসে এবং তারা সেটেলমেন্ট তৈরি করে কোথায়? ১৬৭৪ সালে পডুচেরিতে। আর কোথায়? চন্দননগর, মাহে অ্যান্ড কারিকল। ৬৪ তে আসে ১ম মানে
64 ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয় আর কি, ওই ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1664 এবং এই সময় তারা আসে আর কি, এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে এবং সঠিক উত্তর হবে 1664 সালে তারা ভারতবর্ষে আসে এবং সেটেলমেন্ট স্থাপন করে কোথায়? পডুচেরিতে। অর্থাৎ এরকম প্রশ্ন আসে যে পডুচেরি কাদের সেটেলমেন্ট ছিল? ইংরেজদের, ফরাসিদের, ডাচদের? উত্তর হবে ফরাসিদের সেটেলমেন্ট ছিল পডুচেরি। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে চন্দননগর, মাহে মাহে হ্যাঁ, প্রথমে সুরাটে ছিল। এখানে সবই দেয়া হয়নি। এখানে সুরাটে হবে করে। সব দেয়া হয়নি। সুরাট। হ্যাঁ, এগুলো একটা পিডিএফ করে নিলাম। আমি হ্যাঁ, লিখতে হবে না। আমি গ্রুপে দিয়ে দেব। তাহলে প্রথমে সুরাটে এসেছিল। সুরাটে তারা সেটেলমেন্ট স্থাপন করেছিল। তারপরে পুডুচেরি, তারপরে চণ্ডীগড়, এই চণ্ডীগড় কেন বলো? চন্দননগর, ঠিক আছে? এই সমস্ত জায়গাতে তারা সেটেলমেন্ট স্থাপন করেছিল। ওকে? কনফ্লিক্ট টু ব্রিটিশ, অর্থাৎ ব্রিটিশদের সঙ্গে ফরাসিদের যে যুদ্ধ হয়েছিল আমরা অনেকবার পড়েছি। কর্ণাটকের যুদ্ধ, ঠিক আছে? কর্ণাটকের যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, সিরিজ কর্ণাটকের যুদ্ধ, অনেকগুলো কর্ণাটকের যুদ্ধ হয়েছিল, ঠিক আছে? প্রথম কর্ণাটকের যুদ্ধ 1746 থেকে 63 পর্যন্ত হয়েছিল। হ্যাঁ, ডিক্লাইন অফ ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স, অর্থাৎ তাদের মানে ফ্রেঞ্চরা মানে হয় তারা হচ্ছে ফ্রেঞ্চরা ইংরেজদের সঙ্গে পারেনি আর কি, তারা অবনমন হয় বা তারা পরাজিত হয়। পডুচেরি রিমেইন দি স্মল ফ্রেঞ্চ কলোনি আনটিল 1954, অর্থাৎ পডুচেরিতে ফ্রেঞ্চদের ইয়ে ছিল আর কি, সেটেলমেন্ট ছিল, যেটা খুবই ছোট ফ্রেঞ্চ কলোনি ছিল। কত সাল পর্যন্ত? 1954 সাল পর্যন্ত, ঠিক আছে? ভারতবর্ষ স্বাধীন হয়েছে, স্বাধীন হয়ে যাওয়ার পরে তারপরে সেই কত নম্বর 9 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে পডুচেরি ভারতবর্ষের মধ্যে আনা হয়, ঠিক আছে? এবং তারপরে তাদেরকে বিতরণ করে দেওয়া হয় ভারত থেকে। 1954 সাল পর্যন্ত তারা ছিল। আদার ইউরোপিয়ান কোম্পানি এছাড়াও আসে ড্যানিশ আসে, ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে। এরা খুবই ভারতবর্ষে প্রভাব বিস্তার করতে পারেনি, দুই একটা জায়গা দখল করেছিল, করে তারপর বিক্রি করে দেয় ইংরেজদের কাছে, ঠিক আছে? এগুলো অতটা ত্রাভাঙ্কোর, শ্রীরামপুর, সরি ত্রাভাঙ্কোর না, দখল বলতে অবশ্যই বিভিন্ন জায়গায় তারা ব্যবসা বাণিজ্য করতে, করতে তাদের এলাকা মানে এরিয়া হয়ে যায় আরকি। ঠিক আছে? এবং ছোটখাটো যে সমস্ত রাজা-টাজা ছিল তাদেরকে পরাজিত করে, তাদের সঙ্গে যুদ্ধ করে পরাজিত করে সেই জায়গা তারা ক্যাপচার করেছিল। শ্রীরামপুর মানে বিস্তীর্ণ অঞ্চল, যে শ্রীরামপুরের বিস্তীর্ণ অঞ্চল সেই জায়গাগুলো তারা দখল করেছিল এবং তাদের কন্ট্রোলে ছিল। এবং সেই সময় হয়তো তারা ইংরেজদের সঙ্গে যুদ্ধ করেনি। তারা সেই কারণে সেই জায়গায় তারা ব্যবসা-বাণিজ্য করত, করে খেত এইরকম আরকি। ঠিক আছে? আর অবশ্যই যুদ্ধ করেছিল। স্থানীয়রাকে যুদ্ধ না করে তারা ছোট, ছোট রাজা বা ছোট, ছোট জায়গায় যে যারা থাকে তাদের সঙ্গে যুদ্ধ করে তারা ক্ষমতায় এসেছে। ঠিক আছে? এমনি তো কেউ জায়গা ছেড়ে দেবে না, না? ইংরেজরা আমরা ইংরেজরা ভারতবর্ষে বিস্তীর্ণ অঞ্চল দখল করেছে। তো এমনি, এমনি তো তারা হয়নি। তারা করেনি, যুদ্ধ করে হয়েছে। ফ্রেঞ্চ, ফরাসিরাও সেম। ঠিক আছে? পর্তুগিজরাও সেম। পর্তুগিজরা এবার সবাই এসছিল, সবাই তাদের উদ্দেশ্য ছিল বাণিজ্য করা। এবং বাণিজ্য করতে, করতে তারা পলিটিক্যাল পাওয়ার তাদের হাতে চলে আসছে। তো তারা কেন ছাড়বে? সেইখানে কি করল? এবারে ফ্রেঞ্চদের সঙ্গে ইংরেজদের যুদ্ধ হলো। ফরাসিরা হেরে গেল, ইংরেজরা জিতে গেল। তারাই এই অঞ্চলগুলো দখল করে নিল। বাকিরা তারা পালিয়ে গেল। ঠিক আছে? এরকম আরকি। তবে যারা, যারা ছোট, ছোট সেটেলমেন্ট এ ছিল তারা অতটা যারা শক্তিশালী ছিল তাদের সঙ্গে অতটা যুদ্ধে যায়নি। ফলে তারা টিকে ছিল। আচ্ছা। দেখো দি মাইনর রোল, তারা হচ্ছে ভারতবর্ষের ইয়েতে খুবই মাইনর রোল ভূমিকা গ্রহণ করেছিল। এবং তারা সোল্ড করে দেয়। দেখো সোল্ড দেয়ার টেরিটরিজ টু দি ব্রিটিশ 1845। 1845 সালে তারা তাদের যে অঞ্চলগুলো দখল করেছিল সেগুলো বিক্রি করে দেয়। বলছে, "ভাই এখান থেকে কত টাকা দেবে দাও, দিয়ে আমরা চলে যাই। তোমরা এখানে রাজত্ব করো। আমরা এখানে পারব না।" এরকম ব্যাপার। ঠিক আছে?
আচ্ছা, সুইডিশ আছে, অস্ট্রেলিয়ান আছে। বাবারে! এগুলো আসে অল্প, অল্প জায়গায়। অতটা ফেল হয় আরকি, ব্যর্থ হয়। ইনফ্লুয়েন্স করতে পারেনি। ফ্যাক্টরি লিডিং ইউরোপিয়ান সাকসেস। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, ডিক্লাইন অফ মুঘল এম্পায়ার অ্যান্ড রাইজ ইউরোপিয়ান পাওয়ার। অ্যাকচুয়ালি যখন মুঘলরা আসে, সরি, ইংরেজরা যখন আসে তখন হচ্ছে ক্ষমতায় ছিল মুঘল সাম্রাজ্য, এবং মুঘল সাম্রাজ্য তো ডিক্লাইন হয় কেন এবং রাইস হয় ইউরোপিয়ান পাওয়ার কেন? পাওয়ার হয় মানে ইংরেজরা হচ্ছে উপরে ওঠে এবং মুঘলরা নিচে নেমে যায়। মুঘল সাম্রাজ্য ধ্বংস হয়। আফটার দি ডেথ অফ ঔরঙ্গজেব ১৭০৭ সালে ঔরঙ্গজেবের মৃত্যুর পর দি মুঘল এম্পায়ার উইকেন্ড মানে দুর্বল হয়ে পড়ে মুঘল সাম্রাজ্য। ইউরোপিয়ান কোম্পানিজ ক্যাপিটালস অন দি পলিটিক্যাল ভ্যাকুয়াম মানে এই একটা শূন্যস্থান পেয়ে যায় আরকি। শূন্যস্থান পূরণ করার জন্য চলে আসে ইংরেজরা। ঠিক আছে? বিষয়টা হচ্ছে মুঘল সাম্রাজ্যের যে শাসকরা ছিল ঔরঙ্গজেব পর্যন্ত, ঔরঙ্গজেব শক্তিশালী ছিল। তারপরে যারা আসে আরকি পরবর্তী মুঘল সম্রাটরা। আমি তোমাদের সেগুলো পড়িয়েছি। পরবর্তী মুঘল সম্রাট। তারা খুবই দুর্বল ছিল। তারা খুবই দুর্বল ছিল এবং তারা আম কি বলবো ভারতবর্ষের অ্যা আরামপ্রিয় সব মানে তারা জানে আমাদের পূর্বপুরুষরা রাজা, মহারাজা, সব জমিদার বা আমাদের ভারতবর্ষ হচ্ছে আমাদের। সেখানে ওরা অতটা মানে যুদ্ধ করেনি কারো সঙ্গে বা নতুন জায়গা দখল করেনি। তারা হচ্ছে এ আমাদের ঠাকুরদারা যা করে গেছে, বাবারা যাই করেছে তাই সেইটাই নিয়ে খাবো। তো এরা দুর্বল ছিল। সেই কারণে এই দুর্বলতার সুযোগ নিয়ে ইউরোপিয়ান কোম্পানিজ গুলো ভারতবর্ষে আসে এবং তারা পলিটিক্যাল রাজনৈতিক যে ভ্যাকুয়াম মানে শূন্যস্থান পায় সেটাকে তারা পূরণ করলো। মানে দেখলো যে হ্যাঁ, এটা ভারতবর্ষ এত বড় দেশ চালানোর মতো কেউ নেই। তো ইন্টারনাল কনফ্লিক্ট এর মাধ্যমে তারা দখল করে নেয়। এগুলো আমরা আ ডিটেইলস এ পড়বো বা পড়েছি বা ঠিক আছে? আচ্ছা। ইমপ্যাক্ট অফ ইউরোপিয়ান কোম্পানিজ ইন ইন্ডিয়া। ওকে? তো ইমপ্যাক্ট কি পড়েছিল? ইকোনমিক চেঞ্জ হয়েছিল অবশ্যই। অর্থনীতি তো চেঞ্জ হয়েছিল। হ্যাঁ? সোশ্যাল অ্যান্ড কালচারাল ইমপ্যাক্ট পড়েছিল। আর পলিটিক্যাল কনসিকুয়েন্স সবই প্রভাব পড়েছিল। যাই হোক, কনক্লুশন ছাড়ো। তো মোটামুটি সবগুলো কোম্পানি সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত আলোচনা এখানে হলো। ওকে? এবার চলো প্রশ্ন করছি। প্রশ্নের উত্তর দেবে যতটুকু হয়েছে। হ্যাঁ, গ্রুপে। আমি স্ক্রিন অফ করে দিচ্ছি। স্ক্রিন শেয়ার হচ্ছিল তো এতক্ষণ ধরে? স্ক্রিন শেয়ার হয়নি এতক্ষণ ধরে? হায় ভগবান! সাতলক্ষ্মী না রামায়ণ পড়ে নাকি বেশ? সাত না সীতারামের মাস। আচ্ছা। ভগবান, আমি এতক্ষণ ধরে এগুলো মানে পিডিএফ দেখাচ্ছিলাম তো কই তখন তোমরা কিছু বলনি কই যে দেখতে পাচ্ছি না, এ পাচ্ছি না। তা বলনি কই দেখতে পাচ্ছি না? নাকি এমনিতে হয়ে যাচ্ছে এগুলো? এ বাবা, এগুলো কিছু দেখোনি? যে ভালো। কি অবস্থা! এতক্ষণ ধরে তাহলে মানে তোমরা উফ ভাই! আচ্ছা, ঠিক আছে। ওকে, ওকে, ওকে। চলো নেক্সট। চলো, ফার্স্ট প্রশ্ন। আমি তাহলে স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিই, এখন রেখে কোনো লাভ নেই। In which of the following place, in which of the following place the headquarter of Portuguese in India? পর্তুগিজদের হেডকোয়ার্টার কোথায় ছিল? অপশন: কোচিন, গোয়া, কালিকট,
অ্যান্ড কন্নড়। পর্তুগিজদের হেডকোয়ার্টার কোথায় ছিল? সঠিক উত্তর হবে পর্তুগিজদের হেডকোয়ার্টার কোথায় ছিল? তোমরা কি সব অ্যান্সার দিয়েছো? কোচি দিয়েছো, কোচি দিচ্ছ। আচ্ছা, ঠিক আছে, আমি পিডিএফটা একটু বের করি। পর্তুগিজদের সেটেলমেন্ট অপশন ছিল কোচিন, গোয়া, কালিকট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সঠিক উত্তর হবে কোচিন বা কালিকট। ঠিক আছে, চলো পরের কোচি, কোচি হবে, প্রথম হবে। আচ্ছা আচ্ছা, দিয়েছে, হ্যাঁ হ্যাঁ, প্রার্থনা। আচ্ছা, উপর থেকে দেখি, দাঁড়াই আমি। ওকে, হ্যাঁ, প্রার্থনা, তারপর হচ্ছে সুনন্দা, মন্তি, মৌমিতা। ও ভাই, অনেকদিন পরে। কেমন আছো? কই ডালিয়া কই? অনেক ওপর থেকে তো আমি শুরু করলাম তো। আচ্ছা আচ্ছা, এই দেখো, আমি আমার সেই ল্যাপটপের ইয়েটা উপরে উঠে গেছে, তো আমি সেই উপর থেকে। আচ্ছা ঠিক আছে, প্রথমে আছে সহেলি, আচ্ছা রাজীব, তারপরে ডালিয়া, নার্গিস, প্রার্থনা, সুনন্দা, মৌমিতা, সুস্মিতা, আচ্ছা, আহ মঞ্জিনা, দেবশ্রী, সুতপা, পৃথা। পৃথা তো এটা। উম, এই ভাই, মঞ্জিনা গোয়া, আচ্ছা আচ্ছা, মঞ্জিনা গোয়া দিয়েছে, গোয়া তো সেকেন্ড হবে। ঠিক আছে, চলো। হু ইউজ হু সরি, হ্যাঁ, হু ইউজ হুগলি ফর। আচ্ছা, এই উত্তর সব চলে এসছে, আমি প্রশ্নই বলি। বলছে হু ইউজ হুগলি ফর দি পোর্ট, মানে ইন দি বে অফ বেঙ্গল, মানে বে অফ বেঙ্গলে ওই হুগলি অঞ্চলটাকে কারা দখল করেছিল, বা কোন অঞ্চল, মানে কোন বিদেশিরা বা কোন পর্তুগিজরা, তারা সেটেলমেন্ট তৈরি করেছিল হুগলিতে। অপশন দিচ্ছি: ডাচ, পর্তুগিজ, ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ। হুগলিতে সেটেলমেন্ট কাদের ছিল? আমিও তো কনফিউজ হয়ে যাচ্ছি, আরে ভাই কি। হ্যাঁ, হুগলিতে আমিও তো কনফিউজ হয়ে যাচ্ছি ভাই, সব কি সব বলছে। আচ্ছা, সেটাই, রথি মহারথী। আচ্ছা, আমিও তো গুলি খেলছি সব দেখে, তোমাদের সব কত ধরনের উত্তর দেখে আমিও তো কনফিউজ হয়ে যাচ্ছি। সঠিক উত্তর হবে কি, বলবো? বলি, সঠিক উত্তর হবে, এবার এই সঠিক উত্তরটা দিলে আবার সব, দাঁড়া আমি। আচ্ছা আচ্ছা, একদম একদম ঠিক। আচ্ছা, আমাদের তাহলে সঠিক উত্তর হচ্ছে পর্তুগিজ।
ঠিক আছে? পর্তুগিজ হচ্ছে উত্তর সঠিক। ঠিক আছে? হুম? সরি এখানে পর্তুগিজ হবে না, ডাচ হবে। যারা ডাচ দিয়েছো তারা সঠিক উত্তর। না, আমি এটাই না, আমি এটাই না, ডাচ। ভুলভাল আমি আমি কনফিউজ হয়ে গেলাম। মৌমিতা ওকে, আচ্ছা সুস্মিতা, সুতপা, আর হচ্ছে ওইদিকে কি আর আছে উপরে দিকে ডালিয়া, আর হচ্ছে নার্গিস। ঠিক আছে ডাচ, হ্যাঁ ডাচ। দেখো হুগলি মানে ডাচ, আমি পর্তুগিজ কেন হবে সেই এখানে ভুলভাল আছে। যাই হোক, পর্তুগিজ হবে না, ডাচ হবে। ডাচ হচ্ছে হুগলি। আর যদি বলা হয় চন্দননগর তখন কি হবে? ফ্রেঞ্চ। ওকে, এক্ষুনি পড়ালাম। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। হু অ্যামং দি, আচ্ছা এইগুলো বলা হয়নি রে ভাই, এগুলো বললে ভালো হতো। এগুলো নোটস দেখে পড়ানো আমার পছন্দ না এই কারণে। আচ্ছা যাই হোক, নেক্সট প্রশ্ন। 1498 সালে ভাস্কো দা গামা অ্যারাইভড হুইচ প্লেস? এটা পারবে সবাই। কোথায় পৌঁছায়? কালিকট। নেক্সট প্রশ্ন, হু অ্যামং দি ফলোইং ওয়াজ রিলেটেড টু ব্লু ওয়াটার পলিসি? ব্লু ওয়াটার পলিসি কনসেপ্ট কে দেন? আচ্ছা এটা আমি বলিনি, তবুও একবার বলে রাখছি। আচ্ছা তোমরা উত্তর দাও, আমি বলে রাখছি। ঠিক আছে, ওই কি বললাম, ওই যে নোটস থেকে পড়ালে কিছু অনেক কিছু স্কিপ হয়ে যায়। আমি এটা একদম মাথায় ছিল না, যখন আমি পর্তুগিজ পড়াচ্ছিলাম এটা বলা উচিত ছিল। দেখো, সঠিক উত্তর দিয়েছো ব্লু ওয়াটার পলিসি। ডালিয়া, সহেলি, সুনন্দা, নার্গিস, মঞ্জিনা, মৌমিতা, আলমিদা, ফ্রান্সিসকো আলমিদা ব্লু ওয়াটার পলিসি কনসেপ্ট নেন। দেখো পর্তুগিজরা কোচিন মানে কোচিনে তারা প্রথম তারা কি করলো, ক্যাপিটাল তৈরি করলো। ঠিক আছে, এবং করার পরে ফ্রান্সিসকো আলমিদা প্রথম গভর্নর হিসাবে নিযুক্ত হয়। ওকে, যারা জানেন একটু শুনে নাও। কি বললাম, ফ্রান্সিসকো আলমিদা প্রথম গভর্নর হিসাবে নিযুক্ত হন, এবং নিযুক্ত হয়ে তিনি কি করলেন যে ভাই আমরা রাজ্য বিস্তার করবো বা সাম্রাজ্য বিস্তার করব, সেইখানে তিনি একটা পলিসি নেন, যে পলিসিটার নাম হচ্ছে ব্লু ওয়াটার পলিসি। অর্থাৎ জলপথে তারা সাম্রাজ্য বিস্তার করবে, অর্থাৎ উপকূলীয় অঞ্চলে যে সমস্ত এরিয়াগুলো আছে তারা দখল করবে। তো এইটা নিয়েছিল কে? ফ্রান্সিসকো আলমিদা। সেইখানে এটা এই যে ব্লু ওয়াটার পলিসি কে নিয়েছিল, এই ইনিশিয়েটিভটা নিয়েছিল ফ্রান্সিসকো আলমিদা। এরপরে আরেকটা এর পরের গভর্নর যিনি আছেন, অর্থাৎ পর্তুগিজ গভর্নর, সেকেন্ড পর্তুগিজ গভর্নর ছিলেন কে? ফ্রান্সিসকো এই আলবুকার্ক, আলফানসো আলবুকার্ক। এই আলবুকার্ক তিনিও সাম্রাজ্য বিস্তারের জন্য একটা পলিসি নিয়েছিল, যাটার নাম হচ্ছে পলিসি অফ ইম্পেরিয়ালিজম, অর্থাৎ সাম্রাজ্যবাদী নীতি। অর্থাৎ রাজ্য দখল করা, সাম্রাজ্য দখল করা, এইটা হচ্ছে তার ছিল আর কি, ওই পলিসি। ওকে, চলুন নেক্সট প্রশ্ন। ওই তো ইম্পেরিয়ালিজম, ইম ইম্পেরিয়ালিজম মানে হচ্ছে সাম্রাজ্যবাদী নীতি। নেক্সট নেক্সট প্রশ্ন, দি গ্রেট পর্তুগিজ গভর্নর হু লেড দি রিয়েল ফাউন্ডার অফ পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া ওয়াস? এটা এনসিইআরটি বেসড কোশ্চেন। প্রশ্নটা হচ্ছে, আবার বলছি, দি গ্রেট পর্তুগিজ গভর্নর হু লেড দি রিয়েল ফাউন্ডেশন অফ পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া? অপশন আলবুকার্ক, আলমিদা, ভাস্কো দা গামা। হ্যাঁ, সঠিক উত্তর কারা দিয়েছ দেখছি। নার্গিস, রাজীব, সুনন্দা, ডালিয়া, মৌমিতা, মঞ্জিনা, সুস্মিতা। কোথায় সহেলি, কই সহেলি কোথায় বলছো? ও আচ্ছা আচ্ছা, এই জায়গাটায় মাঝখানে সেই ডিলিট মেসেজ হয়ে গেছে, উপরে উঠে গেছে সহেলি। আচ্ছা সহেলি ফার্স্ট, ওকে ওকে, সরি, এটা লাভ চিহ্ন দিয়ে দিই।
ঠিক আছে? প্রথম দিয়েছো যে যে কেউ কাউকে দিইনি কোনোদিন না। মাঝে, মাঝে মিস্টেক হয়ে চলে যায়। কিন্তু কোনোদিন পাই না কেউ লাভ। হ্যাঁ? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। নেক্সট তাহলে আলবুকার্ক হবে কিন্তু রিয়েল ফাউন্ডার অফ পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া। ওকে? নেক্সট প্রশ্ন। দ্য রুলার অফ গুজরাট বাহাদুর শাহ ওয়াজ কিল্ড ইন এ কনফ্লিক্ট উইথ হুইচ অফ দি ফলোইং? ওকে? মানে রুলার মানে গুজরাটের রুলার বাহাদুর শাহ, ঠিক আছে? ওয়াজ কিল্ড মারা মারা গিয়েছিল ইন এ কনফ্লিক্ট উইথ হুইচ অফ দি ফলোইং, কাদের সঙ্গে যুদ্ধ করে ওই গুজরাটের রুলার মারা গিয়েছিল? বাহাদুর শাহ, তার নামটা হচ্ছে বাহাদুর শাহ, এই মোগল সম্রাট বাহাদুর শাহ না। অপশন ডাচ, পর্তুগিজ, ইংরেজ, ফ্রেঞ্চ। খুব ভালো প্রশ্ন। যেগুলো পারবে না একটু লিখে নেবে। ঠিক আছে, পর্তুগিজদের সঙ্গে, ঠিক আছে, পর্তুগিজদের সঙ্গে কনফ্লিক্টের মাধ্যমে। নেক্সট প্রশ্ন। হুইচ ইয়ার গোয়া ইন্ডিপেন্ডেন্ট ফ্রম পর্তুগিজ? পর্তুগিজের কাছ থেকে গোয়া স্বাধীন হয় কত সালে? অপশন 1960, 1961, 1962, 1963। এটা খুবই ভালো প্রশ্ন। এটা 1960, পন্ডিচেরি না, গোয়া স্বাধীন হয় কত সালে? ভেরি গুড, 1961 সালে। মৌমিতা, না আগে দিয়ে কে দিয়েছে দেখি, মৌমিতা, হুম, নার্গিস, সুস্মিতা, রাজীব, সুনন্দা, সাহেলি, সুতপা, মঞ্জিনা, ডালিয়া। 61 হবে। 1961 সালে, দেখো 1961, 1947 সালে ভারত স্বাধীন হয়। ঠিক আছে? সেই সময়েও কিন্তু ছিল, পর্তুগিজরা ভারতে ছিল। 1961 সাল। ঠিক আছে? তারা গোয়াতে ছিল। আর 1954 সাল পর্যন্ত কারা ছিল? কোথায়? হ্যাঁ? পডুচেরিতে কারা ছিল? হ্যাঁ। ফ্রেঞ্চ, হ্যাঁ। না, চলো পরের প্রশ্ন। আহ Which of the following Portuguese writer wrote about the trade and society in South India? সাউথ ইন্ডিয়া সম্পর্কে কে বই লেখে, মানে ট্রেড এবং সোসাইটির রেটের বই লেখেন কে? অপশন দিচ্ছি। ফ্রান্সিসকো, সরি, ফ্রান্সিসকো বার্নিয়ার, ব্যাপটিস্ট তাভারনিয়ে, দুয়েত্রা বারবোসা। আচ্ছা, নিকোলো মানুচি। ঠিক আছে। কোন পর্তুগিজ রাইটার দক্ষিণ ভারতের ট্রেড অ্যান্ড সোসাইটি নিয়ে বই লেখেন? দুয়েত্রা বারবোসা। সঠিক উত্তর হবে দুয়েত্রা বারবোসা। ভেরি গুড। ডালিয়া, নার্গিস, সুস্মিতা, মৌমিতা, সুনন্দা, সহেলি, সুতপা, মঞ্জিনা। দুয়েত্রা বারবোসা সঠিক উত্তর হবে। কোথায়? এত এত লাভ দিলে লাভ হয়ে যাবে। ঠিক আছে। চলো নেক্সট। বিশাল ক্ষতি হয়েছে সত্যি তাই। কোন পর্তুগিজ রাইটার
দক্ষিণ ভারতের ট্রেড অ্যান্ড সোসাইটি নিয়ে বই লেখেন? নেক্সট প্রশ্ন, ইন হুইচ ইয়ার ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি established? অপশন 1601, 1632, 1600, বলবো না, এটা তো আমি এক্ষুনি পড়ালাম। পৃথা, ক্লাসটা একটু ভালো করে রেকর্ডিং করা হয়েছে, একদম প্রথম থেকে শুনে নেবে, ঠিক আছে? রেকর্ডিংটা আমি দেব, ঠিক আছে? রেকর্ডিংটা শুনে নেবে। শনিবার কি নিয়েছিলাম? কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স মনে হচ্ছে ইয়ে করা হয়েছে, দেখছি আমি, দিয়ে দেবো ওখানে, দেখছি। নোটস দিয়েছো? আমি গ্রুপে দিয়েছি তো, গ্রুপে। স্যার, গ্রুপে পাওনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি মনে করে দিতে, আমার সেই মনে নেই হয়তো, ঠিক আছে, আমি দিয়ে দেবো। আচ্ছা, সঠিক উত্তর, হ্যাঁ, 1602। আচ্ছা, 1602, আচ্ছা, এক মিনিট, ওপর থেকে দেখি। নার্গিস, ডালিয়া, মৌমিতা, সহেলি, রাজীব হয়নি, মৌমিতা, মঞ্জিনা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রার্থনা, ডালিয়া, হ্যাঁ, এক করে দিয়েছো, যোগ করে দিয়েছো, ঠিক আছে। সুনন্দা, ওকে, সুস্মিতা, ওকে, সুতপা, ওকে। 1602 সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়। নেক্সট প্রশ্ন, ইন হুইচ ইয়ার ওয়াজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশড? রাজস্থান পিএসসি। কোন বছর, ইন হুইচ ইয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানি বললাম, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়? অপশন 1603, 1610, 1616। ব্রিটিশ, ব্রিটিশ, ব্রিটিশ। ও আচ্ছা আচ্ছা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া, ঠিক। ওকে, পৃথা, ডালিয়া, নার্গিস, প্রার্থনা, সাহেলিন, মৌমিতা, সুনন্দা, মঞ্জিনা, সুস্মিতা। ওকে, নেক্সট, হোয়েন ওয়াজ, নেক্সট প্রশ্ন, হোয়েন ওয়াজ দি ব্রিটিশ ব্যাটেল অফ বিদেরা? বিদেরা যুদ্ধ কত সালে হয় ব্রিটিশদের সঙ্গে ডাচদের? বিদেরা যুদ্ধ কত সালে হয়? অপশন 1664, সরি 1764, 1769, 1772, 1759, এই কটার মধ্যে বলো। বিদেরা যুদ্ধ, 1759, বিদেরা যুদ্ধ 1759। ওকে, ডালিয়া, মৌমিতা, নার্গিস, সহেলি, সুস্মিতা, প্রার্থনা, সত্যপা, সুনন্দা, মঞ্জিরা। বিদেরা যুদ্ধ হয় 1700, এই দেখো, বিদেরা বিদেরা যুদ্ধ ওই কাদের সঙ্গে হয়? ইংরেজদের সঙ্গে, ডাচ, অ্যাকচুয়ালি ডাচদের সঙ্গে না, হ্যাঁ, ডাচরা মানে ইয়ের সঙ্গে আর কি, ওই আমাদের ইয়ে গো, ওই ঔরঙ্গজেবের ইয়ে, ওই ঔরঙ্গজেব, সরি ঔরঙ্গজেব কেন বলছি, সিরাজদৌলার হচ্ছে মির্জাফর, মির্জাফর ওইটাকে কি বলে গো? সিরাজদৌলাকে, ওই মির্জাফর কাকে বলে গো? মির্জাফর কার নাম, সেই বলে না মির্জাফর। ও হ্যাঁ, সরি সরি, উফ ভাই রে, ভাই রে, মির্জাফর, মির্জাফর, দেখো, সিরাজদৌলাকে সরিয়ে দিয়ে মির্জাফর তো ক্ষমতায় আসে। এবারে মির্জাফর কি করলো, বলছে ভাই, মানে মির্জাফর ভাবছে যে আমি নবাব হয়েছি মানে আমি স্বাধীন হয়ে যাব, স্বাধীন চেতা, আমি আমি ইংরেজের কথা শুনবো না। তো ও নিজে নিজে ভেতর থেকে একটু ক্ষোভ আসছিল আর কি ইংরেজদের প্রতি, সেইখানে ও কি করলো, অর্থাৎ এই মির্জাফর
ইয়েদের সঙ্গে মানে গোপনে চুক্তি করতে লাগলো, মানে যোগাযোগ করতে লাগলো। কাদের সঙ্গে বলো তো? ডাচদের সঙ্গে। তো ডাচ, হ্যাঁ, ইংরেজরা জানতে পেরে বলছে, "ভাই তুই তো খুব উড়ছিস, তোর ডানা ছেঁটে দেবো, দাঁড়া।" বলে হচ্ছে ডাচদের সঙ্গে ওই মির্জাফর প্লাস ডাচ উইথ মানে ভার্সেস ব্রিটিশদের যুদ্ধ হয়, যেটা বেদেরার যুদ্ধ নামে পরিচিত। কত সালে? ৫৯ সালে, ১৭৫৯ সালে। নেক্সট প্রশ্ন। To establish trade port, to establish trade post in India in 1600, 16 সালে ড্যাশ গেভ অথরিটি টু ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ট্রেড, হ্যাঁ ১৬০০ সালে ট্রেড করার জন্য পারমিশন দেয়। অপশন, পারমিশন দেয় মানে গ্র্যান্ড দেয়, গ্র্যান্ড কার অথরিটিতে আসে? অপশন কুইন এলিজাবেথ 1, কুইন এলিজাবেথ 2, কিং জর্জ 5, কিং জর্জ 6। আকবর দিয়েছে, ভুল সবাই। জাহাঙ্গীর, হ্যাঁ। অপশনটা তোমরা না জেনেই উত্তরটা দিয়ে দিচ্ছ, এই কারণে ভুল হয়েছে। সঠিক উত্তর হচ্ছে, ঠিক আছে, সহেলি, সুনন্দা, মঞ্জিনা, নার্গিস। কুইন এলিজাবেথ 1। এলিজাবেথ 1, কুইন এলিজাবেথ 2, কিং জর্জ 5, কিং জর্জ 6। হুম। নেক্সট প্রশ্ন। ইস্ট ১৬০০ সালে to establish trade port in India in 1600 AD, dash gave authority to the East India Company. হ্যাঁ, আচ্ছা। ওকে, নেক্সট প্রশ্ন। দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ অলসো নোন অ্যাজ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি নামে পরিচিত? অপশন, এটা খুবই ভালো প্রশ্ন। উইলিয়াম কোম্পানি, জন কোম্পানি, লর্ড কোম্পানি, লরেন্স কোম্পানি। যে উত্তরটা বলতে হবে তাকে একটা লজেন্স দেব। লজেন্স পেয়ে গেছে। অপশন দিচ্ছি, উইলিয়াম কোম্পানি, জন কোম্পানি, লর্ড কোম্পানি, লরেন্স কোম্পানি। ভেরি গুড, জন কোম্পানি। ইয়েস, ডালিয়া। লজেন্সের চিহ্ন কই? হ্যাঁ? যত সব একটা চিহ্ন দেখো তো, কি অবস্থা দেখিনি। লজেন্স ফজেন্স নেই। ক্যাডবেরি আছে? ক্যাডবেরি, ক্যাডবেরি, না না। এমন তোমাকে গিফট দেবো তুমি বলতে পারবে না। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অপর নাম কি? এ ভাই, কোথায়? রিওয়ার্ড কই?
ইস ভাই, কিছু পাচ্ছি না তো। পাঠিয়ে দিয়েছো? ওই তো পাঠিয়ে দিয়েছি। আমি ল্যাপটপে খুঁজছি, খুঁজে পাচ্ছি না। আচ্ছা মৌমিতা পাঠিয়ে দিয়েছে না। যে কেউ একজন দিলেই হবে। যাও। ঠিক আছে? সঠিক উত্তর দিয়েছে আর আমি ওটা কি দিয়েছি কি আমি সোনা দিয়েছি দেখেছো? আমি ভ্যালু জানি। তাহলে সোনার কয়েন দিয়েছি। আবার কি চাও? ঠিক আছে, মৌমিতাও দিয়েছে, নার্গিসও সঠিক উত্তর দিয়েছে। আর হচ্ছে সুতপা দিয়েছে। আচ্ছা মঞ্জিনাও দিয়েছে। জন কোম্পানি। তোমরা তো সবাই জানো তো। আবার কি? আমি তো ভাবলাম জানো না। ঠিক আছে, জন। হ্যাঁ, পরের প্রশ্ন হুইচ অ্যামং দি ফলোইং ওয়াজ দি ফার্স্ট ইংলিশ শিপ টু কাম শিপ টু কাম টু ইন্ডিয়া? ভারতের প্রথম কোন শিপ আসে? অপশান, এটাও যে উত্তর পারবে তাকে একটা চকলেট। এলিজাবেথ, রেড ড্রাগন, বেঙ্গল, মেফ্লাওয়ার। এটাও পারবে অনেক, এর আগে আমি ইয়েস, রেড ড্রাগন। এভিয়ন ওকে। মঞ্জিনা ওকে। ফারহেনা ওকে। ডালিয়া ওকে। চলো, নার্গিস, সুস্মিতা, সুনন্দা, মৌমিতা, সোহেলি, এভরিওয়ান ওকে। রেড ড্রাগন। নেক্সট প্রশ্ন, which of the following place located to the southeast coast of India did the British open their first factory in 1611 AD? Madras, Tuticorin, Muslipatanam, and Yanam. Which মানে হুইচ অফ দি ফলোইং প্লেস মানে কোন জায়গাতে দক্ষিণ সাউথ ইস্ট মানে দক্ষিণ পূর্ব ইন্ডিয়ার যে কোস্ট রয়েছে, দক্ষিণ পূর্ব উপকূলের কোন জায়গাতে ব্রিটিশরা ফার্স্ট ফ্যাক্টরি নির্মাণ করেন 1611 সালে? মাদ্রাজ, তুতিকোরিন, মুসলিপাত্তানাম অ্যান্ড হচ্ছে ইয়ানাম। ওকে, সোহেলি, নার্গিস, সুস্মিতা, মৌমিতা, সুনন্দা, পৃথা, মঞ্জিনা, ডালিয়া, প্রার্থনা, সুতাবা, এভরিওয়ান ওকে। মুসলিপাত্তানাম সঠিক উত্তর। পরের প্রশ্ন, হোয়ার ডিড দি ব্রিটিশ সেট আপ দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি ইন ইন্ডিয়া? এটা তো আগে হয়েছে। হোয়ার ডিড দি ব্রিটিশ সেট আপ দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি ইন ইন্ডিয়া? ওকে, ডালিয়া, মঞ্জিনা, সুস্মিতা, মৌমিতা, প্রার্থনা, নার্গিস, সুনন্দা, সহেলি, সুতপা। ইয়ে ফারিনা ক্লাসে এসছে? ফারিনা ক্লাসে আছো? কারণ ও একটা দিয়েছিল। আচ্ছা তুমি ক্লাসটা মনে হচ্ছে করোনি না প্রথম থেকে? রেকর্ডিং করেছি, রেকর্ডিংটা দেখে নেবে। নাহলে এই উত্তরগুলো মনে হচ্ছে পারবে না, অনেক পারবে না, কিছু কিছু পারবে। নেক্সট প্রশ্ন, হ্যাঁ এবার থেকে তো প্রচুর প্রশ্ন হয়। নেক্সট প্রশ্ন, হোয়ার ডিড দি ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফার্স্ট ফ্যাক্টরি মানে এস্টাবলিশ করে? ভারতের প্রথম ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় ফ্যাক্টরি স্থাপন করেন? অপশন, কালিকট, পন্ডুচেরি, সুরাট, মুসলিপাত্তানাম।
দুটো পর পর সুরাট হয়ে গেল, কি রে ভাই? হ্যাঁ, সেটাই তো আমি বুঝতে পারছি না কি। সঠিক উত্তর হবে সুরাট। চলো নেক্সট প্রশ্ন। ফোর্ট সেন্ট লুইস, ফোর্ট সেন্ট লুইস, ওকে, স্পেলিং হচ্ছে LOUIS, লুইস, was a dash fort located in Puducherry on the east coast of India. কাদের ফোর্ট ছিল লুইস, সেন্ট লুইস ফোর্টটা কাদের ছিল? অপশন ফ্রেঞ্চ, ডাচ, ড্যানিশ অ্যান্ড ব্রিটিশ। ডালিয়া, ফারহেনা, সুস্মিতা, সহেলি, সুতপা, মঞ্জিনা, নার্গিস, প্রার্থনা, সুনন্দা। ওকে এভরিওয়ান, ওকে, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফোর্ট ছিল সেন্ট লুইস ফোর্ট। নেক্সট প্রশ্ন। অ্যাকর্ডিং টু দি ফ্রেঞ্চ ট্রাভেলার তাভারনিয়ে, the majority of house in Varanasi during 17th century were made of, মানে বলছি ফ্রেঞ্চ ট্রাভেলার তাভারনিয়ের মতে বারাণসীর বেশিরভাগ বাড়ি ঘর বাড়ি তৈরি হয়েছিল 17, মানে 17 খ্রিস্টপূর্বাব্দে আর কি, 1700 খ্রিস্টপূর্বাব্দে। কি দ্বারা নির্মিত ছিল? অপশন স্টোন, উড অ্যান্ড স্টোন, ব্রিক্স অ্যান্ড স্টোন, এগুলোর মধ্যেই বলো। উড অ্যান্ড স্টোন, ব্রিক, বিসি হবে না তো, বিসি হবে কেন, এমনি আমাদের ফ্রেঞ্চ আসে তো এডিতে। ব্রিক অ্যান্ড স্টোন, উড অ্যান্ড স্টোন, স্টোন অ্যান্ড, শুধু স্টোন। আচ্ছা সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা উপরে চলে গেছে, এত উপরে। আচ্ছা ব্রিক, ইট অ্যান্ড স্টোন, উড অ্যান্ড স্টোন, ব্রিক অ্যান্ড, আচ্ছা সঠিক উত্তর আমি বলে দিচ্ছি। সঠিক উত্তর ডালিয়া ওকে, ফারিনা ওকে, নার্গিস ওকে, সুস্মিতা ওকে, মঞ্জিনা, মৌমিতা ওকে, সহেলি ওকে, ওকে সব ব্রিক্স অ্যান্ড স্টোন ওকে। হ্যাঁ, উড হবে না। চন্দননগর ওয়াজ এ কলোনি ক্যাপচার বাই দি ব্রিটিশ নেভি, ওকে। চন্দননগর ওয়াজ এ কলোনি ক্যাপচার বাই দি ব্রিটিশ নেভি 23 মার্চ 1757, ওকে। অপশন ড্যানিশ, পর্তুগিজ, ফ্রেঞ্চ, ডাচ। হুম, অ্যান্সারটা, আচ্ছা হচ্ছে চন্দননগর ওয়াজ এ কলোনি ক্যাপচার বাই ব্রিটিশ নেভি, ঠিক আছে। মানে একটা চন্দননগর কলোনি ছিল, যে কলোনিটা ক্যাপচার করে ব্রিটিশ নেভি কত সালে? 1757 সালে, ওকে। তো প্রশ্নটা হচ্ছে ওই কলোনিটা, চন্দননগর কলোনিটা কাদের ছিল? ড্যানিশ, ফ্রেঞ্চ, পর্তুগিজ অ্যান্ড ডাচ। বুঝতে পেরেছো পৃথা? ওকে, ডালিয়া, সহেলি, নার্গিস, ফারেনা, সুনন্দা, মৌমিতা, সুস্মিতা, প্রার্থনা, মঞ্জিনা ওকে, পৃথা ওকে, এই সরি রাজীব ওকে, সুতপা ওকে, ওকে ওকে ওকে। পরের প্রশ্ন। আচ্ছা ইয়ে বুঝতে পেরেছো সুতপা আর ইয়ে, তুমি তোমরা বলেছিলে যে একদম কিছু জানি না,
হিস্ট্রি থেকে একদম কিছু জানি না। মোটামুটি বুঝতে পেরেছো? হ্যালো, শুনতে পাচ্ছ? ওকে। প্রার্থনা ক্লিয়ার? ওকে। আর এর সঙ্গে, সঙ্গে একটু তুমি বাড়িতে পড়ে নেবে। যেইটা দেয়া হবে ওটা পড়ে নেবে, ব্যাস হয়ে যাবে। আর কিছু করতে হবে না। পরের প্রশ্ন। Which king of South India defeated the Dutch East India Company in the Battle of এ ভাই এই প্রশ্নটা কি রে ভাই? অনেক প্রশ্ন। আচ্ছা, হুইচ কিং মানে কোন কিং অফ সাউথ ইন্ডিয়া, আচ্ছা সাউথ ইন্ডিয়ার কোন রাজা, ওকে, ডিফিটেড দি ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওকে। এই বলেছিলে না কি একটু আগে যে ডাচরা কিভাবে ভারতে দখল করলো, ওরা কি যুদ্ধ করেছিল? বুঝতে পেরেছো? যুদ্ধ অবশ্যই করেছিল। ছোটখাটো যুদ্ধ যেগুলো ইতিহাসে অতটা খুবই পড়া হয় না বা দেয়া হয়নি। সেটাই। বলছে হুইচ কিং অফ সাউথ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়ার কোন কিং ডিফিটেড পরাজিত হয়েছিল দি ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন দি ব্যাটেল অফ চোলাচেল, চোলাচেল 1741। চোলাচেলের যুদ্ধ কোনোদিন আমরা পড়িনি, তবুও প্রশ্ন এসছে ইউপি পিএস এসএসসি অ্যান্ড এসএসসি সিজিএল টায়ার 1 প্রশ্ন এসছে। অপশন দিচ্ছি বীরাপ্পান দা কাটাম্বম, রাজা রাজা চোল, হ্যাঁ হায়দার আলী, মারতান্ড বর্মা, MARTAND, মারতান্ড বর্মা, হায়দার আলী, রাজেন্দ্র চোল, আর একটা হচ্ছে বীরাপ্পান্ডিয়া, বীরাপ্পান্ডিয়া কোট্টাবম। ওরে ভাই, বীরাপ্পন, নার্গিস আন্দাজে মানে মেরে দিচ্ছ নাকি? বীরাপ্পন করে দিচ্ছ? হ্যাঁ, কোশ্চেনটা এত আস্তে আস্তে বললাম এখনো। হুইচ সাউথ ইন্ডিয়ান, হ্যাঁ হুইচ কিং অফ সাউথ ইন্ডিয়া ডিফিটেড দি ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন দি ব্যাটেল অফ চোলাচেল, চোলাচেলের যুদ্ধে 1741 সালে। ফারেনা বলছে বীরাপ্পা, না না এটা ওই ওই নার্গিস, এই নার্গিস না, ডালিয়া ঠিক দিয়েছে, বার্মা, মার্তা, ডালিয়া জানতে? হ্যাঁ হ্যাঁ ওটাই উত্তর হবে। হুম, হ্যাঁ এলিমিনেট করে এটা ঠিক আছে, ঠিকই দিয়েছো। হুম, MARTAND, বার্মা, ওকে। চলো পরের প্রশ্ন, দিয়ে একটা প্রশ্ন এরকম থাক, অসুবিধা নেই। হুম, নেক্সট প্রশ্ন, হু ওয়াজ দি রুলার অফ ইন্ডিয়া অ্যাট দি টাইম অফ দি এস্টাবলিশমেন্ট অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি? হু ওয়াজ দি রুলার অফ ইন্ডিয়া অ্যাট দি টাইম অফ এস্টাবলিশমেন্ট অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি? প্রশ্ন এসএসসি CHSL টায়ার 1। ওই তো বললাম তো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওই ধরে নিতে হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, ওকে, আকবর এভরিওয়ান ওকে, নার্গিস থেকে শুরু করে ডালিয়া এভরিওয়ান ওকে। চলো নেক্সট প্রশ্ন।
জাহাঙ্গীর দিয়েছে। প্রশ্নটা আবার বলছি, মঞ্জিনা শোনো। বলছে যে হু ওয়াজ দি রুলার অফ ইন্ডিয়া? ইন্ডিয়া রুলার কে ছিল অ্যাট দি টাইম অফ দি এস্টাবলিশমেন্ট অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এস্টাবলিশড হয় তখন ভারতের রুলার কে ছিল? সমঝা? হ্যাঁ, এটাই হয় তো, এটাই হয়। ও জানা হলে হচ্ছে মিনিমাম মিনিমাম ৩-৪টে তো হবে, এরকম ৪টে তো হবে মিনিমাম। ঠিক আছে, চলো। হ্যাঁ, সেটাই। আচ্ছা, পরের প্রশ্ন। হু হু ইউজ হুগলি, এই সরি সরি ওটা তো হয়ে চলো। ড্যাশ ক্যাপচার গোয়া বাই দি ড্যাশ? এই আবার কি প্রশ্ন? এটা বলো, এটা আশা করি পারবে। ঠিক আছে, আচ্ছা আমি একটু বলে দিই। হোয়েনটা বলে দিই, ঠিক আছে। হোয়েন হোয়েন ওয়াজ গোয়া ক্যাপচার বাই পর্তুগিজ? অপশন: ১৬০৫, ১৬১০, ১৫১০, আর একটা হচ্ছে ১৪৮৫। ঠিক আছে, অপশন গুলো বেশ ভালোই ঘুরিয়ে দিয়েছি। নাও এবারে কি করবে করো। সাহেলি, তুমি কিন্তু পেনাল্টি শটে মেরেছো। ১৫১০ হবে। সাহেলি করেছে, নার্গিস করেছে, সুনন্দা। ১৬১০ না, ১৫১০ বলেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, সুযোগ আছে। ইন হুইচ ইয়ার গোয়া গট ইন্ডিপেন্ডেন্ট ফ্রম পর্তুগাল? নো অপশন। একটু আগে করেছি না? আচ্ছা আচ্ছা, নেক্সট প্রশ্ন। ইন হুইচ সেঞ্চুরি ডিড ইউরোপিয়ানস কাম টু ইন্ডিয়া? অপশন: ইন হুইচ সেঞ্চুরি ইউরোপিয়ান কাম টু ইন্ডিয়া? অপশন: 16th century, 17th century, 18th century, 19th century. Uh, 15th century, 16th century, 17th century. হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বলা হয়নি না? আচ্ছা
15, 16, 17, 18 আচ্ছা তাহলে ৩ টে অপশন দিয়েছিলাম মনে হয়। প্রথমে তাহলে ৩ টে অপশন দিয়েছি। হ্যাঁ, সঠিক। 15 সেঞ্চুরি হবে এভরিওয়ান ওকে। ঠিক আছে? রেকর্ডিংটা অফ করে দিস।